লেখিকা মৃদুচ্ছন্দা চক্রবর্তীর মিসেস মর্গ্যান। আমার নাম নীতা ব্যানার্জি। আমি কাজ করি আমেরিকার ক্যানসাস শহরের এক এস্টেটের লিভিং সেন্টারে। পেশায় আমি নার্স। আমি ছাড়াও এখানে আরও দুজন নার্স আছে। আমাদের কাজ হলো যারা এখানে থাকেন তাদের শরীরের দিকে খেয়াল রাখা, সময় মতন ওষুধ দেওয়া, শরীরের কোনো কষ্ট বা অসুবিধা হলে তার দিকে খেয়াল রাখা, নিয়মিত সেন্টারে ডাক্তারদের সাথে পরামর্শ করা এবং সেই রেসিডেন্টদের পরিবারের লোকজন বা অভিভাবকদের সমস্ত মেডিকেল ইস্যু সম্বন্ধে জানিয়ে রাখা। নার্স মানেই আমাদের হতে হয় অসীম ধৈর্য ও সহানুভূতির অধিকারী। আজ 12 বছরের কর্মজীবনে অনেক কিছু দেখলাম আর শুনলাম। কিছু ঘটনা মনের মাঝে দাগ কাটে আর কিছু স্মৃতির অতলে তলিয়ে যায়। তেমনি এক অবিস্মরণীয় ঘটনা ঘটল আজ যে মিসেস মর্গ্যানকে নিয়ে সবার এত আলোচনা, উৎসাহ, কৌতূহল, সেই মানুষটিকে আমি প্রথম দেখেছিলাম 7 বছর আগে। আজকে ওনার সম্বন্ধে অনেকে জানছে টিভির খবরের কাগজে, কিন্তু উনি কি আদৌ জানেন উনি কে? আসুন আপনাদের এই মানুষটির কথা একটু বলি। 7 বছর আগে মিসেস মর্গ্যান আমাদের সেন্টারে আসেন বাড়িতে কিছু দুর্ঘটনা ঘটার পর। ওনার সমস্যা ছিল ওনার পা দুটি নিয়ে। নিজে হাঁটাচলা করতে পারতেন না ভালোভাবে। ওনার পায়ের আর্থারাইটিস থাকার জন্য সবসময় খুব ব্যথায় কষ্ট পেতেন আর মাঝে মাঝেই ব্যালেন্স হারিয়ে পড়ে যেতেন। লাঠি নিয়ে হাঁটতে হতো ওনাকে। ওনার স্বামীর বয়স হয়েছিল, বাড়িতে ছেলেমেয়েরা কেউ ছিল না, তাই রাত বিরেতে যদি কিছু হয় সেই ভেবে ওনার 2 ছেলে আর মেয়ে তাদের বাবার সঙ্গে পরামর্শ করে ওনাকে এই সেন্টারে নিয়ে আসেন। যখন প্রথম এসেছিলেন ওনাকে সবার থেকে আলাদা লাগতো আমার। মিসেস মর্গ্যান ছিলেন সে সময় আমার এখতিয়ারের মধ্যে সেন্টারের এক বাসিন্দা। ওনাকে ঠিক বৃদ্ধা বলা যায় না, কারণ তার হাবভাব বা কথাবার্তা দেখে বৃদ্ধা মনে হতো না, কিন্তু উনি মাঝে মাঝে বলতেন, বয়স তো হলো, চোখের আর দোষ কি? অথবা সব বয়সের সঙ্গে সঙ্গে হারিয়ে যায়। আমার আজ মনে আছে উনি যখন প্রথম এসেছিলেন তখন মনে হতো এক ছোট্ট বাচ্চা যেমন প্রথম স্কুল যাবার সময় কদিন কাঁদে, সেরকম করে কাঁদতেন। আমার তখন রাতে ডিউটি থাকতো। অন্য মেয়েরা বলতেন উনি ব্যালকনিতে বসে আছেন। রাত 2টো বাজে, কিন্তু ঘুমোতে যেতে চান না। ঘুমোতে বললে বলতেন ওনার ঘুম আসে না। উনি ওনার ছোটবেলার বাড়িতে ফিরে যেতে চান। আমরা জিজ্ঞেস করতাম কোথায় সে বাড়ি, তখন উনি হেসে উড়িয়ে দিতেন। কদিন যেতেই আমি ওনাকে রাতে মাথায় হাত বুলিয়ে একটু আরাম দিয়ে দিতাম আর উনি শিশুর মতন ঘুমিয়ে পড়তেন। সেই থেকে আমার প্রতি ওনার এক ধরনের নির্ভরতা আর বিশ্বাস জন্মায়। প্রথম দিকে ওনার নিজের বাড়ির সবার ওপর অভিমান হয়েছিল। ভাবতেন ওরা ওনাকে বোঝা মনে করে বলে যত তাড়াতাড়ি সম্ভব বিদায় করল। উনি আসার সপ্তাহখানেক যাবার পর যখন থেকে উনি একটু ধাতস্থ হলেন, তখন থেকে ওনার ঘরে গেলে দেখতাম উনি একটা নোটবুকে লিখছেন। মাঝে মাঝে জানলার সামনে বসে থাকতেন অনেকক্ষণ। কি করছেন জিজ্ঞেস করলে বলতেন প্লট খুঁজছি। আমি প্রথম দিকে বুঝতে পারিনি উনি কিসের প্লটের কথা বলছেন। পরে বুঝেছিলাম উনি গল্পের প্লটের কথা বলছিলেন। মাস 3 যাবার পর আমাকে একদিন ডেকে একজনের কথা বললেন, যাকে নিয়ে উনি তখন একটা গল্প লিখেছিলেন। বুঝলাম সে মানুষটি বাস্তবে খুবই হীন প্রকৃতির লোক ছিলেন। এর কদিন পর আমি জিজ্ঞেস করলাম, সেই গল্পটা কেমন হচ্ছে? উনি বললেন, তুমি ভাবতে পারবে না কিভাবে ওই বাজে লোকটা আমার গল্পে ভালো হয়ে গেল। আমি জিজ্ঞেস করলাম, কি করে? তখন মিসেস মর্গ্যান বললেন, আমি নিজেই জানি না, যতই চেষ্টা করি না কেন তাকে ন্যাস্টি করতে পারলাম না গো। যখনই তার চরিত্রের খারাপ দিকগুলো লিখতে যাই, তার মেয়ের কথা লিখতে হয়,
কারণ তার ছিল শুধু সেই মেয়ে, তাও আবার অ্যাডাপ্টেড মেয়ে। কিন্তু সেই মেয়েটিকে তিনি সত্যিই খুব ভালোবাসতেন। আমি কিছুতেই পারলাম না তার চরিত্রের কদর্য দিকটা দেখাতে। বলে একটু মুচকি হাসলেন, তারপর বলে চললেন, নার্স নিতা, বুঝতে পারছো একটা জিনিস? আমাদের সবার মধ্যে ভালো আর খারাপ দিক দুটোই আছে। সব সময় আমরা বাইরে থেকে সবটা দেখতে পাই না, তাই কাউকে খুব ভালো মনে হয়, আবার কাউকে ভীষণ খারাপ মনে হয়। আসলে ভালো মন্দ নিয়েই তো মানুষ, তাই না? উনি আমাদের সেন্টারে আসার পর ওনার স্বামী প্রতি সপ্তাহে একবার করে ওনার সাথে দেখা করে যেতেন। প্রথম দিকে স্বামী আসলে দুজনে মিলে বসে টিভি দেখতেন, কথাবার্তা খুব একটা বলতেন না। স্বামী বেচারা বেশ কিছুক্ষণ বসে চলে যাবার সময় বলতেন, আর একটু বসতে। মাঝে মাঝে বলতেন, আচ্ছা, তুমি কি আমাকে মিস করো? আমার মনে হয় না। I was just a free babysitter in your house. I was nobody. আমি তোমাদের কেউ ছিলাম না। তারপর ডুকরে কেঁদে উঠতেন। একটা জিনিস খুব অবাক লাগতো যে তাকে দেখে উনি খুব একটা খুশি হতেন বলে মনে হতো না। প্রায় 3 বছর ভদ্রলোক তার স্ত্রীকে দেখতে আসতেন। আগেই বলে রাখি, ভদ্রলোক এই অঞ্চলের নামকরা কার্ডিওলজিস্ট ছিলেন। ওনার প্রভাব প্রতিপত্তি খুব ছিল। ডাক্তার মর্গ্যান যখন তার স্ত্রীকে দেখতে আসতেন, ওনার তখন প্রায় 70-এর ওপর বয়স, আর মিসেস মর্গ্যানের বয়স তার থেকে বছর 5 কম ছিল। ছেলে মেয়েদের দেখলে কিন্তু মহিলা খুব খুশি হতেন। তবে ছেলে মেয়ে বলতে ছোট ছেলে আর একমাত্র মেয়ের কথা বলছি। বড় এক ছেলে আছে শুনেছিলাম, কিন্তু তাকে কোনোদিন দেখিনি সে সময়। তাদের জন্মদিন কোনোদিনই ভুলতেন না। সেই দিনগুলোতে উনি উদ্গ্রীব হয়ে থাকতেন ওদের ফোন করার জন্য। মেয়ে ছিলেন সবার ছোট, সে কিন্তু সব সময় তার জন্মদিনের দিন মায়ের কাছে আসতো মায়ের আশীর্বাদ নিতে। মেয়ে কদিন পর পর মায়ের কাছে আসতো। মাদার্স ডেতে সে মায়ের জন্য অনেক কিছু করে আনতো। ওনার মেয়ে ছিল এখানকার এক ইউনিভার্সিটির ইংলিশের প্রফেসর। তখনও সে বিয়ে করেনি, তাই তার সময় ছিল ঘন ঘন মায়ের কাছে আসার। মেয়ের জন্মদিনের জন্য উনি আমাদের সেন্টারের কোনো কর্মীকে দিয়ে কেক আনাতেন। ছেলেদের নিজেদের সংসার ছিল, ছেলে বউ ছিল। বড় ছেলে স্কট বাবার মতন কার্ডিওলজিস্ট, আর ছোট ছেলে শ্যাম ছিল সাইকিয়াট্রিস্ট। মিসেস রমা মর্গ্যান জন্মেছিলেন ভারতে এক তামিল দম্পতির ঘরে মুম্বাইতে। উনি বহু বছর আগে এদেশে আসেন মা বাবার সঙ্গে, বাবার চাকরি সূত্রে। মা বাবা ছিলেন তামিল কিন্তু মুম্বাইবাসী। সে সূত্রে রমা তামিল ছাড়াও হিন্দি জানতেন, আর ইংলিশ তো বটেই। আমেরিকাতে আসেন যখন ওনার 10 বছর বয়স। তারপর থেকে এখানেই লেখাপড়া করেন। একটি স্কুলে ইংলিশের টিচার ছিলেন। রমার হাই স্কুলের প্রিয় বন্ধু ছিল সিনথিয়া বা সিন্টি। ওদের প্রতিবেশীও ছিল। সিনথিয়ার বিয়ে হয় টিমোথি মর্গ্যানের সঙ্গে। ওদের একটি ছেলে ছিল 6 বছর বয়সের। দ্বিতীয় সন্তানটি হবার সময় সিনথিয়ার বেশ কিছু কমপ্লিকেশন হয়। এক পুত্র সন্তান জন্ম দেবার 2 সপ্তাহের মাথায় সিনথিয়া মারা যায়। সিনথিয়ার যখন হসপিটালে শরীর খারাপ হতে শুরু করেছে, ও কেঁদে কেঁদে রমাকে বলেছিল, আমার যদি কিছু হয় এই বাচ্চাটির কি হবে? ওকে কে দেখবে? রমা সান্ত্বনা দেবার জন্য বলেছিল, তোমার কিছু হবে না, আমি আছি, চিন্তা করো না, ওকে আমি দেখব, তুমি সুস্থ হয়ে যাবে। সদ্য জন্মানো ওই বাচ্চাটার জন্য রমার খুব কষ্ট লাগত। সিনথিয়া মারা যাবার পর রমা মাঝে মাঝে বাচ্চাটিকে দেখতে যেত। এভাবে কেমন যেন ওর একটা মায়া পড়ে গেছিল। টিমোথি সব সময় ভালো বেবিসিটার পেত না তার এই সদ্যজাত শিশুটির জন্য। একদিন আসলে আর একদিন আসতো না, বা আসলে ঠিক মতন বাচ্চাটির যত্ন করতো না। মাত্র 2 মাস বয়সে তার সাংঘাতিক ডাইপার র্যাশ হয়। সেটা সম্পূর্ণ বেবিসিটারের অসাবধানতার জন্য। টিমের মা এসে 1 সপ্তাহ ছিলেন।
তারপর তাকে ফিরে যেতে হয়, কারণ টিমের বাবার বয়স হয়েছে, ওনার একা থাকতে খুব অসুবিধা হয়। রমা নিজের পার্ট টাইম কাজের থেকে ছুটি নিয়ে বাচ্চাটিকে দেখাশোনা করতেন। তারপর একটা সময় যে কারণেই হোক, টিমের রমার প্রতি এক ধরনের নির্ভরতা এবং ভালো লাগা জন্মালো। রমারও তাকে মন্দ লাগতো না। মাঝে মাঝে টিম রমাকে ডিনারে ওদের সঙ্গে একসাথে খেতে বলতো। এরকম বেশ কয়েকবার রমা রাজি হয়েছে, কিন্তু ডিনার কি হবে টিম জানে না। অবশেষে রমা ওদের কিচেনে গিয়ে যা আছে তা দিয়ে টিম, ওর বড় ছেলে স্কট আর নিজের জন্য কিছু একটা বানিয়ে নিত। একদিন টিম স্বীকার করল যে সে নিজেই জানে না কিচেনে কোথায় কি আছে। সিন্ডি খুব গোছানো মেয়ে ছিল, তাই টিমের কোনোদিন সেদিকে নজর রাখতে হয়নি। এরপর রমার কাজের চাপ বেড়ে গেল। ও এতদিন যে স্কুলে পার্ট টাইম কাজ করছিল, ওকে ওরা ফুল টাইম কাজ করতে বলল। সুতরাং রমা আর খুব একটা সময় পেত না টিমের বাড়ি যাবার বা ছোট্ট স্যামকে দেখতে যাবার। ও ফোন করেছে বেশ কয়েকবার সবাই কেমন আছে, বিশেষ করে বেবিটা কেমন আছে তা জানার জন্য। টিম এক ন্যানি বা আয়া রেখেছিল শিশুটিকে দেখার জন্য। সপ্তাহখানেক যাবার পর টিম একদিন রমার স্কুলে হাজির হয়। রিসেপশনিস্ট রমাকে তার ক্লাসে ফোন করে জানায় কেউ খুব জরুরি দরকারে ওর সঙ্গে দেখা করতে এসেছে। রমা সেখানে এসে টিমকে দেখে একটু অবাক হয়। টিম হাত জোর করে রমাকে বলে যে সে এবং তার বাচ্চারা ওকে মিস করছে। আজ রাতে ডিনারে যেন রমা ওদের বাড়ি যায়। আজ ডিনার রমাকে বানাতে হবে না, টিম অর্ডার দিয়ে আনিয়ে নেবে। একটু অবাক হয় রমা, যাকে স্ত্রী থাকাকালীন খুব একটা চিনত না, তাকে হঠাৎ ব্যস্ত এই ডাক্তারটি কেন যেতে বলছে। মুখে কোনো আপত্তি করল না রমা, একবার শুধু বলল, ও ইজ দ্যাট সো? অ্যাম আই দ্যাট ইম্পর্টেন্ট টু ইউ অ্যান্ড ইউর বয়েস? আচ্ছা ঠিক আছে, আমার মায়ের কাছে একটু জিজ্ঞেস করতে হবে। যদি মায়ের কোনো প্ল্যান থেকে থাকে রাত্রে। প্ল্যান রমার না থাকলেও ও জানতো ওর মা সেদিন সন্ধ্যায় এক আমেরিকাবাসী তামিল পরিবারকে ওদের বাড়ি আসতে বলেছেন ওদের ছেলের সাথে রমার বিয়ের ব্যাপারে। রমা ইতিমধ্যে সেই পাত্রটির ছবি দেখেছে, তাকে ওর একদম পছন্দ নয়। ও মনে মনে একটু খুশি হলো যে মাকে বলে দেবে স্কুলের পর ওর এক কলিগের সাথে এক জায়গায় যাবার কথা আছে। এরপর সেই ভালো লাগা হয়ে গেল ভালোবাসা, আর এক সময় তা পরিণয়ে রূপ নিল। রমার মার অবশ্য ঘোর আপত্তি ছিল দোজবরে রমার এই বিয়েতে। ওর বাবা অনেক কষ্টে ওর মাকে রাজি করান। উনি নিজের স্ত্রীকে বলেন, দেখো মেয়ে আমাদের সাবালিকা, তাকে আইনত বাধা দেওয়া যাবে না। তুমি বাধা দিলে সে গিয়ে বিয়ে করবে, আমরা আমাদের একমাত্র মেয়েকে হারাবো। তার থেকে রাজি হও আর সবাই খুশি থাকুক। টিম বিয়ের আগে রমাকে শুধু একটা কথা মনে রাখতে বলেছিল, যে ও কোনোদিন যেন কোনোভাবে ওই বাচ্চা দুটির সঙ্গে সৎ মায়ের মতন আচরণ না করে। সে যেন তাদের নিজের সন্তানের মতন দেখে এবং স্নেহ করে। রমা সে কথা রেখেছিল, কিন্তু বড় ছেলে স্কট প্রথম থেকে রমাকে মা বলে ডাকতে পারেনি। সে রমাকে রমা বলেই ডাকত। সে দরকার ছাড়া রমার সঙ্গে কথা বলতো না। রমা তবুও তার জন্য যতটুকু সম্ভব করত। আর সেই মা মরা সদ্যজাত শিশু স্যাম রমাকে মা ডাকতে শুরু করে যখন থেকে সে কথা বলতে শেখে। সে তো জানত না কে তার আসল মা। বিয়ের কিছুদিনের মধ্যে রমা বুঝেছিলেন যে তার স্বামীর মধ্যে আবেগ অনুভূতি জিনিসগুলো খুব কম। সে প্রায় একটা মেশিনের মতন সারাদিন কাজ করে যায়, খেতে খুব ভালোবাসে। তাই রমাকে বিভিন্ন রকমের রান্না শিখতে হয়েছে। রমা রান্নার কিন্তু সে খুব প্রশংসা করে, তবে সেটুকুই। রোমান্স কাকে বলে লোকটা মোটেও জানে না। ভীষণ কাঠখোট্টা, তার মানে সে কি ভালোবাসে না? সেটা ঠিক নয়। তার মধ্যে ভালোবাসা আছে। নিজের সন্তান যখন জন্মায় সে তখন ডেলিভারি রুমে তাকে প্রথম ধরে শিশুর মতন কেঁদে ফেলে। মেয়েকে সে নিজে ডেলিভারি করে। তার অবশ্য একটা গল্প আছে। সেটা ছিল এক সাংঘাতিক ঝড় বৃষ্টির দিন। রমার লেবার পেইন হচ্ছিল মাঝরাত থেকে। টিম আর অপেক্ষা না করে রমাকে নিয়ে গভীর রাতে হসপিটালে চলে যায়, দুই ছেলেকে এক প্রতিবেশীর কাছে রেখে। হসপিটালে গিয়ে দেখে রমার ডাক্তার তখনও পৌঁছতে পারেননি।
বেবির হার্ট বিট বেড়ে যাচ্ছে। আছে শুধু পেডিয়াট্রিশিয়ান আর অ্যানেস্থেসিওলজিস্ট। রমা যন্ত্রণায় চিৎকার করছে, আর অপেক্ষা করলে বাচ্চা বাঁচানো সম্ভব হবে না, অথবা তার কোনো প্রবলেম হতে পারে ভবিষ্যতে। এক খুব অভিজ্ঞ নার্স সঙ্গে ছিলেন। তার সাহায্য নিয়ে টিম নিজেই নিজের সন্তানকে মায়ের পেট থেকে বের করে পৃথিবীর আলো দেখান। সে যখন কাজ প্রায় শেষ করে এনেছে, তখন রমার ডাক্তার ডেলিভারি রুমে ঢোকেন। জ্ঞান ফেরার পর রমা দেখেছিল টিমকে আনন্দে কাঁদতে, আর জোরে জোরে বলছেন রমাকে, লুক, উই হ্যাভ এ বিউটিফুল বেবি গার্ল হিয়ার, শি ইজ প্রিসিয়াস। রমাকে দেখতে অন্য 60 মহিলার মতোই ছিল সে যখন প্রথম এসেছিলেন আমাদের কাছে। 5 ফুটের ওপর লম্বা, মাঝারি গড়ন, গায়ের রং খুব ফর্সা না হলেও ফর্সার দিকে। প্রথম যখন সেন্টারে আসেন তখন তার খুব লম্বা চুল ছিল, তাতে অল্প কিছু পাকা চুল ছিল, কিন্তু পরের দিকে আস্তে আস্তে সব প্রায় সাদা হয়ে যায়। এক সময় নাচতেন, তাই চেহারাটি ওই বয়সেও মেদহীন বলা চলে। বেশিরভাগ সময় উনি শার্ট প্যান্ট পরে থাকতেন, কিন্তু বিশেষ বিশেষ দিনে শাড়িও পরতেন। মেয়ে এসে ওনাকে মাঝে মাঝে মন্দিরে নিয়ে যেত, আর সেসব দিনগুলো উনি শাড়ি পরে, হাতে বালা, গলায় হার, কপালে একটা বড় লাল টিপ পরে সুন্দর সাজে মেয়ের সঙ্গে যেতেন। সে সময়টা রমা একটা জিনিস কিন্তু সব সময় ব্যবহার করতেন, সেটা হলো একটা হালকা রঙের লিপস্টিক। বলতে গেলে সে রং প্রায় দেখা যায় না। এক কথায় বলতে গেলে খুব মার্জিত ও সুরুচি সম্পন্ন মহিলা ছিলেন। একদিন ওর পায়ের খুব ব্যথা হচ্ছিল। আমি গিয়ে বেশ কিছুক্ষণ পায়ে আইস ব্যাগ দিলাম। তখন কষ্ট হচ্ছিল, চোখে জল, কিন্তু তার মধ্যে আমার সঙ্গে কথা বলছিলেন ওনার একটা গল্পের ব্যাপারে। ওর এক ছোটবেলার বন্ধুর কথা হচ্ছিল, যার ওপর ওনার একসময় খুব রাগ আর অভিমান হয়েছিল। সেই বন্ধুকে উনি ভীষণ ভালোবাসতেন। ছোটবেলায় যখন দেশ ছেড়ে কিশোরী রমা এদেশে আসছিল, তখন খুব কেঁদেছিল সে বন্ধুকে ফেলে আসছিল বলে। তারপর কিছুদিন তার সঙ্গে যোগাযোগ ছিল, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে আমাদের অনেক কিছু বদলে যায়। সেইভাবেই সেই বন্ধু মিনার সঙ্গে যোগাযোগ ছিন্ন হয়। তারপর এখানে যখন কলেজ যেতে শুরু করে, একদিন হঠাৎ মিনার সঙ্গে দেখা। ওরা দুজনেই চেষ্টা করে পুরনো বন্ধুত্বকে ফিরিয়ে আনার। মিনার যেহেতু কেউ নেই এদেশে, রমার মা ওকে সবসময় ডাকতেন, ডিনারে বা রান্না করে দিয়ে দিতেন। রমার বাড়িতে মিনার অবাধ প্রবেশ ছিল। বড় ছুটি থাকলে মিনা রমার বাড়ি এসে থাকত। ইতিমধ্যে রমার নিজের থেকে একটু সিনিয়র একটি ছেলেকে ভালো লাগে, এবং ছেলেটিরও তাকে ভালো লাগে। ওরা কলেজের ক্যাফেতে একসাথে যায়, লাইব্রেরিতে একসঙ্গে থাকে। ছেলেটি ওকে সাহায্য করে ওর কিছু ক্লাসে। তারপর সামার আসলে রমার মা তাকে নিয়ে মুম্বাই যান ওর এক মামার বিয়ে উপলক্ষে। ফল সেমেস্টারে যখন ক্লাস শুরু হয়, রমা লক্ষ্য করে সাইমন নামের সেই ছেলেটি ওকে অ্যাভয়েড করছে। ঠিক সেই সময় মিনা আর সাইমনকে একসঙ্গে বিভিন্ন জায়গায় দেখা গেল। এ ব্যাপারটা রমাকে খুব আঘাত করেছিল। রমা ভাবতেই পারেনি তার এত ঘনিষ্ঠ বন্ধু হয়েও মিনা কিভাবে তার সঙ্গে এরকম বিশ্বাসঘাতকতা করল। মিনা নিজেই রমাদের বাড়ি আসা বন্ধ করে দিল। রমার মা তাকে মিনার কথা জিজ্ঞেস করলে সে এড়িয়ে যেত সেই প্রসঙ্গ। তারপর কি হলো জিজ্ঞেস করাতে রমা বলতে শুরু করলেন। কি আবার হবে, যা হয়। মিনা সাইমনের সঙ্গে বেশ কিছুদিন ঘোরাফেরা করল। কলেজ শেষ হবার আগেই ও প্রেগনেন্ট হলো। আমার তখন একটু কষ্ট হয়েছিল, কিন্তু পরের ঘটনাগুলো শুনলে যে কোনো কারোর সাইমনের ওপর রাগ হবে। অন্যদের মুখে শোনা গেল মিনা যে সাইমনকে ওর প্রেগনেন্সির কথা বলল, সে কোনো রকমের দায়িত্ব নিতে অস্বীকার করল এবং মিনাকে বলল অ্যাবর্শন করতে। নিরুপায় মিনা নিজে যা ভালো মনে হয় তাই করল। 2 দিন পর তার রুমমেট ইউনিভার্সিটির সিকিউরিটিতে ফোন করল তার ঘরে দরজা বন্ধ দেখে। তারা এসে মিনার মৃতদেহ পেল বিছানা থেকে। তার সঙ্গে একটি নোট ছিল।
I am sorry for everything. No one is responsible for my death. যেহেতু কোথাও মিনার প্রেগনেন্সির কথা রেকর্ড করা ছিল না এবং মিনার সুইসাইড নোটে সে কাউকে দায়ী করেনি, তাই পুলিশ সাইমনকে অ্যারেস্ট করতে পারেনি। তাছাড়াও ছিল খুব ধনী পরিবারের ছেলে, ওর গায়ে কেউ একটু আঁচড়ও দিতে পারত না, সেটা পরে শুনেছিলাম আমরা। মিনার কথা বলতে বলতে রমার চোখ ভিজে উঠেছিল। বলেছিল, মানুষ চেনা খুব কঠিন, কে যে ভালো আর কে যে খারাপ সেটা সময় শুধু বলতে পারে। সাইমনকে আমার থেকে ছিনিয়ে নেবার জন্য আমি ওর ওপর রেগে গেছিলাম, কিন্তু পরে বুঝেছিলাম যে আমি যদি ওর সাথে থাকতাম আমার অবস্থা হয়তো মিনার মতোই হতো। ওর তো এরকম হবার কথা ছিল না। এই গল্পে আমি মিনাকে অন্যরকম করে সৃষ্টি করব। মিসেস মর্গ্যান মাঝে মাঝে আমাকে তার লেখা গল্প দেখাতেন। আমি পড়তে শুরু করলে বলতেন, তোমার এখন সময় না থাকলে তুমি বাড়ি নিয়ে গিয়ে পড়ো, আমাকে বলো তোমার কেমন লাগলো। আমি তাই করতাম। আমার বেশ ভালোই লাগতো ওনার গল্পগুলো। তারপর মাঝে মাঝে আমাকে পড়ে শোনাতেন তার লেখা কবিতা। আমি তো বিজ্ঞানের ছাত্রী, কবিতার বিশেষ কিছু বুঝি না, তাই চুপ করে থাকতাম। এভাবে চলল 3 বছর। আমার আর রমার মাঝে এক আত্মীয়তা গড়ে উঠেছিল। আমরা একে অপরকে বিশ্বাস করতাম, অনেক মনের কথা বলতাম। আমি আমার নিজের ছেলে মেয়ের কথা বলতাম। আমার বাচ্চারা তখন ছোট, তাদের প্রতিদিনকার কার্যকলাপ, স্কুল, সকার প্র্যাকটিস, মেয়ের নাচের ক্লাস, স্বামীর ডায়াবেটিস, সব কিছুই আমরা আলোচনা করতাম। আর আমি মাঝে মাঝে রমাকে জিজ্ঞেস করতাম নতুন কিছু লিখেছেন কি না। একটা সময় দেখলাম যে ওনার মেয়ে ওনাকে একটা ল্যাপটপ এনে দিয়েছে। উনি রীতিমতন তাতে টাইপ করছেন। ওনার লেখা পড়ে আমি ভালো বললে উনি একটু লজ্জা পেতেন, কিন্তু থ্যাংক ইউ বলতেন। আমি অনেকবার জিজ্ঞেস করেছি যে উনি কখনো লেখা কোথাও পাবলিশ করেছেন কি না। উনি বলতেন, না, কখনো নয়, মাথা খারাপ। টিম আমার লেখা নিয়ে সবসময় হাসাহাসি আর মজা করেছে। আমি নাকি রাবিশ লিখে সময় নষ্ট করি, তাই অনেক সময় আমি লিখতাম ও যখন বাড়ির বাইরে থাকতো বা ও রাতে ঘুমিয়ে পড়লে। বছর 3 পর ওনার স্বামী মারা যান। স্বামীর মৃত্যুর খবর শুনে উনি কিন্তু খুব একটা কান্নাকাটি করলেন না, খালি নিজের ঘরে রাখা একটা অ্যালবাম বার করে সেটা বারবার দেখতেন। ছেলেমেয়েরা এলো ওনাকে ডাক্তার মর্গ্যানের ফিউনারেলে নিয়ে যাবার জন্য। উনি গেলেন, কিন্তু গণ্ডগোল হলো ভিজিটেশনের সময়। যখন উনি স্বামীর মৃতদেহ ক্যাসকেটের ভেতর দেখলেন, তখন সবাইকে ডেকে জিজ্ঞাসা করলেন কেন ওনাকে কেউ বলেনি, উনি সিন্ডিকে মানে সিনথিয়াকে কি বলবেন ইত্যাদি। আমি এ সমস্ত কথা শুনেছি ওনার মেয়ের কাছে। আমরা বুঝলাম এটা একটা খুবই মর্মান্তিক ঘটনা। ওনার কাছে এটা একটা বড় সড়ো আঘাত, তাই একটু অসংযত কথা বলছেন। ডাক্তার মর্গ্যান মারা যাবার পর ওনাদের বাড়িটি বিক্রি হয়ে যায়। সে সময় ওনার মেয়ে টিনা বাড়ি পরিষ্কার করার সময় আবিষ্কার করে তাদের বেসমেন্টের এক কোণায় একটা বাক্সতে অনেক নোটবুক, আর সব নোটবুকে রমার অসংখ্য লেখা। তাতে আছে গল্প, কবিতা আর নিজের মনের লেখা কথা। সব লেখার শেষে রমা মর্গ্যানের নাম সাইন করা, আর তাতে ডেট দেওয়া আছে। মেয়ের এই নতুন আবিষ্কারে রমা একটু লজ্জা ও অস্বস্তি বোধ করল। কারণটা স্বাভাবিক, টিম এসব নিয়ে ঠাট্টা করত, তাই রমা এগুলো সবার আড়ালে লুকিয়ে রাখত। এসব লেখা দেখে টিনার সে কি উত্তেজনা! সে তার 2 দাদাকে অবিলম্বে সব কথা বলল। রমার কোনো বারণ টিনা শোনেনি। রমাকে বলল সে এইসব লেখা পাবলিশ করতে চায়। শুনে রমার চোখ ছলছল করে উঠল। কোনোদিন কেউ তার এই প্রতিভার কথা আজ পর্যন্ত জানতই না, কৃতিত্ব দেওয়া তো দূরের কথা। টিনা সেদিন আমাদের সবাইকে বলল যে সে যেভাবেই হোক তার মায়ের এই সব লেখা পাবলিশ করবেই। খুব নিচু গলায় রমা শুধু বলেছিল, ডোন্ট বি সো এক্সাইটেড, ইউ লাইক মাই রাইটিং বিকজ ইউ আর মাই ডটার। টু আদার্স দিস মে সাউন্ড রাবিশ, লাইক ইউর ড্যাড ইউজ টু সে। স্যাম সেদিন এত খুশি হয়েছিল যে ও রীতিমতন সেলিব্রেট করলো সেন্টারের সবার সঙ্গে ওর মায়ের এই প্রতিভার প্রকাশের জন্য। সবার জন্য কেক আনালো। সেদিনও ফোন করে ওদের বড় ভাই স্কটকে আসতে বলেছিল। অনিচ্ছা সত্ত্বেও স্কট এসেছিল, আর যেই মাত্র রমার লেখার কথা শুনল খুব অবাক হয়ে গেল। সেদিনও প্রথম রমাকে জড়িয়ে ধরেছিল।
রমা একটু অপ্রস্তুত হয়ে পড়েছিল, কারণ প্রথম থেকে সেদিন পর্যন্ত স্কট রমার সঙ্গে খুব একটা কথাবার্তা বলেনি। জড়িয়ে ধরা তো দূরের কথা, কিন্তু সে কোনোদিন রমাকে অপমান বা তার অবাধ্য হয়নি। তার সব লেখা পাওয়া গেছে জানতে পেরে রমা খুব লজ্জা পেয়েছিলেন। তার মুখের ভাবটা দেখে মনে হয়েছিল যেন একটা ছোট বাচ্চা ধরা পড়ে গেছে ক্যান্ডি চুরি করতে গিয়ে। আমি আর টিনা ওকে প্রতিদিন বলতাম এক একটা লেখা পড়ে আমাদের শোনানোর জন্য। রমা খুব উৎসাহ নিয়ে আমাদের পড়ে শোনাতেন। আমার তো সব দিন সময় থাকতো না সেসব লেখা বসে শোনার। তখন আমি নিজের থেকে চাইতাম বাড়ি নিয়ে যাবার জন্য, পড়ে পরদিন ফেরত দিয়ে দিতাম। আমাকে রমা জিজ্ঞেস করতেন কেমন লাগলো সে লেখা। আমি বলতাম ঠিক যেমনটি লেগেছে তেমনটি, এক কথায় চমৎকার। এভাবে চলছিল রমার দিনগুলো। আমরা সবাই কেমন যেন মন্ত্রমুগ্ধের মতন ওর লেখাগুলো পড়তাম আর সে নিয়ে আলোচনা করতাম। ইতিমধ্যে স্যাম এক পাবলিশারকে রমার লেখা দিয়েছিল এবং রমা সেটা পাবলিশ করবে বলে রমার কাছে এসে কথাবার্তাও বলেছিল। ওর পরিবারের কেউ খেয়াল করেনি। ভেতরে ভেতরে মানুষটার মধ্যে একটু অবাক করে এক ধরনের পরিবর্তন আসছিল। ও বেশ কয়েকবার নিচে ডাইনিং হলে যেতে গিয়ে এদিক ওদিক ঘুরে ডাইনিং হল খুঁজে না পেয়ে নিজের ঘরে ফিরে এসেছে আর একা বসে কেঁদেছেন। একদিন বাথরুমে গিয়ে আর বার হতে পারছিলেন না, কারণ নব ঘুরিয়ে যে বার হতে হয় সেটা ওর মনে আসেনি। না জানি কতক্ষণ ওখানে বসে বা দাঁড়িয়েছিলেন। ওর এক সমবয়সী ওর ঘরে ঢুকে ওকে না দেখে ডাকেন। তার ডাকে রমা ভেতর থেকে সাড়া দেন। একদিন মেয়ে তার সঙ্গে দেখা করতে আসলে তিনি মেয়েকে চিনতে পারেননি। মেয়ে প্রথমে ভেবেছিল মা ঘুম থেকে উঠেছে তাই একটু অসুবিধা হচ্ছে। একদিন আমাকে বললেন তার স্বামীকে ফোন করেও পাচ্ছেন না। আমি যেন একটু খেয়াল রাখি উনি দেখা করতে আসলে জানাতে। এই সব ঘটনাগুলো দেখে আমি একসময় তার ছেলে মেয়েদের বলতে বাধ্য হলাম যে ওনার কিছু টেস্ট করানোর দরকার। ওনার ছেলে মেয়েদের সন্দেহ ওনার ধীরে ধীরে স্মৃতি বিলোপ হচ্ছে। সুতরাং নানা রকমের টেস্ট করে জানা গেল রমা অ্যালজাইমার্স ডিজিজের আর্লি স্টেজে। তখন রমা নিজের অতীতের অনেক ঘটনার কথা বলতে পারত, কিন্তু সেই সময় তার দৈনন্দিন জীবনে কি ঘটছে তা মনে করতে পারতেন না। এক এক সময় মুখ দেখে মনে হতো খুব কষ্ট করে কারোর নাম মনে করার চেষ্টা করছেন। টিভি চললে কোনো কারোর নাম মনে না আসলে বলতেন ওই যে প্রাইম মিনিস্টার ছিল যে লোকটা, বা এই ধরনের কথা। নাম কিছুতেই মনে করতে পারতেন না অনেকের। এর মাঝে আরও 4 বছর অতিক্রান্ত হয়েছে। রমার প্রথম ছোট গল্পের সংকলন বের হলো মাস 6 মধ্যে। সেটির নাম ছিল উই অল মেক মিস্টেকস। যেদিন খবর পেলেন ওর গল্প সংকলন বের হয়েছে ওর খুব আনন্দ হয়েছিল। রমার দ্বিতীয় লেখাটিও ছিল আরেকটি গল্প সংকলন। সেখানে রমার ছোটবেলার বন্ধু মিনার কাহিনী ছিল। বাড়ির সবাই ওর সঙ্গে ছিল। আর তারই মাঝে হঠাৎ বলে উঠলেন, ওয়েট টিল আই টেল ইউর ড্যাড অ্যাবাউট দিস। আমি তার ফেসটা দেখতে চাই। এত দিন এত বছর ধরে আমি শুধু লুকিয়ে লুকিয়ে লিখে গেছি, কারণ তোমার বাবা আমার লেখা নিয়ে মজা করত। আমি সেখানে উপস্থিত ছিলাম না। স্যামের মুখে শুনেছি। ওর মায়ের কথা শোনার সঙ্গে সঙ্গে সব আনন্দ আর কলরব হঠাৎ যেন থেমে গেছিল। সবাই রমার মুখের দিকে তাকিয়েছিল। মানুষটার কি সত্যি মনে নেই যে তার স্বামী আর ওদের মধ্যে নেই? সারা ঘরে এক অদ্ভুত নিস্তব্ধতা নেমে এসেছিল। তখন টিনা কয়েক মিনিট পর বলেছিল, মম, বাবা এখানে কোথাও নেই। তুমি কি সব ভুলে গেছো? শুনেছি টিনার সঙ্গে এই নিয়ে একটু কথা কাটাকাটি হয়েছিল তার মায়ের। সেন্টারের যে ইউনিট অ্যালজাইমার্স বা অন্য পেশেন্ট যাদের দিন রাত 24 ঘন্টা চোখে চোখে রাখতে হয়, রমা এখন সেই ইউনিটে থাকেন। আমি এখন আর তার নার্স নই, কিন্তু তাকে দেখতে যাই প্রতিদিন একবার করে। তার কাছ থেকে আমি পেয়েছি অফুরন্ত স্নেহ ও ভালোবাসা। উনি সেন্টারে আসার অল্প কিছুদিন পরে আমি আমার মাকে হারাই। সে সময় উনি আমার পাশে ছিলেন। আজ নিজে জানেন না নিজের পরিচয়। বেশিরভাগ সময় বিছানায় শুয়ে থাকেন,
মাঝে মাঝে উঠে বসেন, মনে হয় কিছু একটা খোঁজার চেষ্টা করছেন, কিন্তু কেউ জানে না সেটা কি। টিনা আগের মতন প্রতিদিন আসে, মায়ের সঙ্গে নিজের মতন কথা বলে। মনে হয় মেয়ের কথা সে যেন বুঝতে পারছে। সত্যি কি তাই? টিনা এখন প্রেগনেন্ট, ওর এটি দ্বিতীয় সন্তান। মাকে তার কথা বলে, মা কখনো ফ্যাল ফ্যাল করে মেয়ের দিকে তাকিয়ে থাকেন, আবার কখনো একটু যেন মুচকি হাসেন। ঈশ্বর জানেন মায়ের অন্তরাত্মা কি ভাবছে। এখন তাকে সব কিছুর জন্য অন্যের সাহায্য নিতে হয়, সেই সাহায্যটুকুও চাইবার ক্ষমতা তার আর নেই। আজ সকালে আমাদের সেন্টারে টিভি স্টেশন থেকে কিছু লোক এসেছিলেন রমার পরিবারের লোকজনদের কাছ থেকে রমার সম্বন্ধে জানতে। তাকে নিয়ে আজ এত কোলাহল, এত কথা। উনি তার কিছুই কি বুঝতে পারছেন? আজ তিনি আমাদের সঙ্গে থেকেও নেই, কারণ তার স্মৃতিশক্তি এবং বাক শক্তি কোনোটাই নেই। রমার তৃতীয় লেখাটি এ ইউনিয়ন অফ লাভ অ্যান্ড কম্প্রোমাইজ নামের একটি উপন্যাস। এই লেখাটির জন্য পাঠক মহলে তার খুব নামডাক হয়েছে। লেখাটিতে সে তার নিজের কথা লিখেছেন বলে তার 3 সন্তানের বিশ্বাস। অদ্ভুত এক মানুষ, শুধু সবাইকে ভালোবাসা বিলিয়ে গেলেন, বিনিময়ে কিছুই চাইলেন না। তার নাম এখন প্রচুর লোক জানে। রমার বইয়ের পাঠকের সংখ্যা দিনে দিনে বেড়ে উঠেছে। সবাইকে খুব অবাক করে দিয়ে রমার বড় ছেলে স্কটও আজ সেখানে উপস্থিত ছিল। সাংবাদিকদের একজন স্কটকে জিজ্ঞাসা করলেন, ইফ ইউর মাদার ওয়াজ হেয়ার উইথ ইউ টুডে উইদাউট হার অ্যাডভান্সড স্টেজ অফ অ্যালঝাইমার্স, হোয়াট উড ইউ টেল হার? তখন স্কট উত্তরে বলল, আমি তাকে বলতে চাই আমি তাকে খুব ভালোবাসি। তার প্রত্যেকটা কাজ, সে আমাদের এবং আমাদের পরিবারের প্রতি যা করেছেন, তার সব কিছুকে আমি অ্যাপ্রিসিয়েট করি। উই টুক হার ফর গ্রান্টেড। তিনি আমাদের একটি সুন্দর বাড়ি এবং সুন্দর পরিবার উপহার দিয়েছেন। নট এভরিওয়ান ইজ এ ফরচুনেট অ্যাজ উই আর। সাংবাদিকের ক্যামেরার ফ্ল্যাশের আওয়াজ হচ্ছে, রমার ছবি উঠছে, তাকে ঘিরে রয়েছে তার পরিবার পরিজন, কিন্তু তবু তিনি একা। সব লোকের ভিড়ের মাঝে বসে আছেন রমা মর্গ্যান, ভাবলেশহীন মুখে তার রিক্লাইনারে তাকিয়ে আছেন সামনের দিকে অনন্তের সন্ধানে। রমা আমার কাছে মায়ের মতোই। আমি দূর থেকে তাকে শুধু প্রণাম জানাই। আমাদের এত কাছে থেকেও তুমি নেই, তোমাকে প্রণাম মাগো। গল্পটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, যদি গল্পটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের সাথে যুক্ত হয়ে যাবেন। ধন্যবাদ।